গল্প যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করলাম, আর এটা হচ্ছে পঞ্চম পার্ট। আগের পার্টগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি এখন তাড়াতাড়ি আছি। তখনই আমাদের দেখানো হয় যে গতকাল তার মা হাসপাতালে ভর্তি হওয়ার পর পার্ক গামিনকে জানিয়েছিল যে সেই ছেলেগুলোকে হানই পাঠিয়েছিল। এই কারণে এখন গামিন হানের থেকে প্রতিশোধ নিতে চায়। এখন এখানে গামিন এই তিনজনের সঙ্গে লড়াই করা শুরু করে দেয়। এই তিনজন টিম ওয়ার্কে অনেক দক্ষ ছিল এবং তারা গামিনকে অনেক বাজে ভাবে মারে। তখনই গামিন নিজের গুরুর দেওয়া প্রশিক্ষণ মনে করে এবং আবার উঠে দাঁড়ায়। সে এবার পুরো লড়াইয়ের মেজাজে ছিল এবং গামিন একাই তাদের মারতে শুরু করে। গামিন অনেক কৌশল ব্যবহার করে তাদের মারে এবং যেতে থাকে। তখনই সেই ছেলেটি কিম সুন বলে যে দাঁড়িয়ে যাও, এখনো লড়াই শেষ হয়নি। সে গামিনের দিকে দৌড়ায়। গামিনও উড়তে উড়তে আসে এবং কিম সুনের ড্রাগন কিক মারে, যার ফলে কিম সুন সেখানেই পড়ে যায়। এরপর গামিন সঙ্গে সঙ্গেই জিম রুমে যেতে থাকে। রাস্তায় সে স্টাডি গ্রুপের পোস্টারও পায়, যার ওপর কেউ লিখে দিয়েছিল যে যদি নিজের জীবন নষ্ট করতে চাও তাহলে স্টাডি গ্রুপে যোগ দাও। গামিন ভাবে যে আমার কারণেই কি আমার বন্ধুদের শেওনকে এত কিছু সহ্য করতে হচ্ছে এবং আজ আমার মায়ের এই অবস্থা কি আমার কারণেই হয়েছে। গামিনের মনে হচ্ছিল যে স্টাডি গ্রুপের আইডিয়া ভালো ছিল না, কিন্তু সে বলে যে এই পৃথিবীতে পড়াশোনা করা ভুল হতে পারে না। এরপর সে জিম রুমের বাইরে চলে আসে, যেখানে মিস লি সব বাচ্চাদের কিছু বলছিলেন। সে হানকে দেখে এবং রাগে তার একটি ঘুষি মারে। তখনই কিছু সময় আগের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে ভাইস প্রিন্সিপাল ইচ্ছাকৃতভাবে সব ছাত্রদের এখানে জড়ো করেছিলেন। তিনি সবাইকে জানান যে আমাদের স্কুল অনেক ভালো এবং আমরা এখানে কাউকে গ্যাংস্টার হওয়ার প্রশিক্ষণ দিই না, কিন্তু তবুও আমাদের একজন শিক্ষক শিক্ষা দপ্তরে পরিদর্শনের জন্য একটি আবেদনপত্র জমা দিয়েছেন এবং এই কারণে আমাদের এই স্কুলও বন্ধ হয়ে যেতে পারে, তাই না মিস লি? সব ছাত্র এটা বুঝে যায় যে মিস লি সেই আবেদনপত্র জমা দিয়েছেন। এরপর ভাইস প্রিন্সিপাল মিস লিকে মঞ্চে ডাকেন। এরপর মিস লি সব ছাত্রকে বলেন যে আমরা সবাই জানি যে আমাদের স্কুল একেবারেই স্বাভাবিক নয় এবং আমি এই স্কুলে যদিও কিছু সময় আগে এসেছি, কিন্তু আমার একজন শিক্ষক মিস জিনগোয়ার কারণে আমি এই স্কুলকে অনেক আগে থেকে চিনতাম। আসলে মিস জংগোয়া সেই শিক্ষক ছিলেন যিনি আগে এই স্কুলে পড়াতেন এবং এটাকে বদলানোর চেষ্টা করছিলেন। মিস লি তাকে খুব মানতেন, কিন্তু এরপর একদিন কেউ তাকে খুন করে দেয় এবং মিস জংগোয়ায় পার্কের মাও ছিলেন। পার্ক এবং বাকি সবাই এই কথা জেনে অনেক বেশি অবাক হয়। মিস লি বলেন যে আমাকে যার সঙ্গেই লড়াই করতে হোক না কেন, আমি আমার শিক্ষকের পথ অনুসরণ করে এই স্কুলকে বদলে দেবই। ভাইস প্রিন্সিপাল সঙ্গে সঙ্গেই তার থেকে মাইক কেড়ে নেন এবং তখনই গামিন এখানে এসে হানকে ঘুষি মারে। হানও উত্তরে তাকে কিক মারে এবং তাদের মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছিল, কিন্তু হয় না। এরপর কিছু সময় পর স্কুলে সবাই কথা বলতে থাকে যে গামিন তো পুরো দানব, সে কিভাবে হানকে ঘুষি মারল। এখানে কিম সুনের সাথীরাও তাকে বলতে থাকে যে তুই এমন সময় কেন পড়াশোনা করতে পারিস? হান এখন আমাদের তার কাজ থেকে সরিয়ে দেবে এবং এরপর আমরা টাকা কিভাবে রোজগার করব। কিম সুনের কোনো পার্থক্য হয় না, যার কারণে রেগে গিয়ে তার একজন বন্ধু এখান থেকে চলে যায়। ওদিকে হান ভাবছিল যে মিস লি সেই পুরনো শিক্ষক জংগোয়া এর ছাত্রী, এই কারণেই তিনি স্কুলকে বদলাতে চান। কিন্তু হানের মাথায় একটি নতুন পরিকল্পনা আসে। সে একজন লোককে ফোন করে বলে যে সেই কাজের জন্য কিম সুনকে বেছে নাও। অন্যদিকে আমরা কিম সুনকে দেখি, সে হানের দেহরক্ষী শুধু এই কারণেই হয়েছিল কারণ সে তার অসুস্থ দাদুর জন্য টাকা রোজগার করতে চাইত, না হলে তার লড়াইয়ে নয় বরং পড়াশোনায় আগ্রহ ছিল। এখানে এখন সে গামিনের সঙ্গে দেখা করে। গামিন তার সঙ্গে কথা বলে এবং কিম সুন লড়াই করার জন্য গামিনের কাছে ক্ষমা চায়। গামিন বলে যে তুমি হানের কথা কেন মানো? আমি সেদিন দেখেছিলাম তোমার কাছে পড়ার জন্য ইন্ডেক্স কার্ড ছিল, তোমার পড়া পছন্দ তাই না? কিম সুন বলে যে যদি এমন হয়ও তাহলে এখন আর কি বদলে যাবে এবং আমার টাকা রোজগার করতে হবে। এই কারণেই যদি আমি হানের কাছাকাছি থাকি তাহলে আমি সেই বিখ্যাত গ্যাং ওয়াইবি গ্যাংয়ে যোগ দিয়ে ওয়াইবি কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত হতে পারি। ঠিক তখনই তার একজন বন্ধু তাকে ফোন করে। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এবং ভয় পেয়েছিল। সে বলে যে কোথাও গিয়ে লুকিয়ে যাও, সেই প্রশিক্ষকরা আসছে। এখন তখনই ওয়াইবি গ্যাংয়ের দুজন লোক এখানে আসে। তারা কিম সুনকে তাদের সঙ্গে যেতে বলে।
গামিন বলে যে আমিও চলি, কিন্তু কিমসুন জানতো যে এখন বিপদ আসতে চলেছে। এই কারণেই সে গামিনকে নিজের সঙ্গে নেয় না এবং তাদের সঙ্গে চলে যায়। গামিনের এই কথাটা বেশ অদ্ভুত লাগে। এখানেই গামিন দেখে যে কিমসুন নিজের ফোন এখানেই ভুলে গেছে এবং তার দাদু তাকে ফোন করছিলেন। গামিন এখন কিমসুনের দাদুর কাছে চলে আসে। তার দাদু এই বয়সে এবং মৃত্যুশয্যায় থাকার পরেও পড়াশোনা করছিলেন। তার বিশ্বাস ছিল যে যখন মানুষ শেখা ছেড়ে দেয় তখনই সে মারা যায়। গামিন তাকে সাহায্য করে এবং যাওয়ার সময় কিমসুনের দাদু গামিনকে বলেন যে যদি তুমি কিমসুনের সঙ্গে দেখা করো তাহলে তাকে বলো যে পড়াশোনায় কত মজা আছে। আমার মনে হয় তুমি এটা করতে পারবে। গামিন নিজের মায়ের কাছে আসে এবং এই ব্যাপারে ভাবে। এরপর পরের সকালে সব লোক খবর থেকে জানতে পারে যে রাতে একজন লোকের খুন হয়েছে এবং একজন সন্দেহভাজনের ভিডিও সিসিটিভিতে রেকর্ড হয়ে গেছে। তারা দেখে যে সেই সন্দেহভাজন তো একেবারেই কিমসুনের মতো লাগছে। এখন তখনই মিসলিয়ের সঙ্গে এখানে সেই গোয়েন্দা চলে আসে। সে গামিনকে জিজ্ঞেস করে যে গতকাল রাতে কি তুমি কিমসুনের সঙ্গে দেখা করেছিলে? আমাকে বলো সেই সময় কি হয়েছিল। গামিন এখন তাদের সবকিছু জানায় যে সে পড়া নিয়ে কথা বলছিল এবং তখনই ওয়াইবি গ্যাংয়ের দুজন লোক এসে কিমসুনকে নিয়ে যায়। গামিন গোয়েন্দাকে জিজ্ঞেস করে যে সত্যি কি কিমসুনই সেই খুনটি করেছে? গোয়েন্দা বলে যে এই মুহূর্তে সেই প্রধান সন্দেহভাজন। গামিনের এটা অনেক খারাপ লাগে। সে কিছু ভাবতে শুরু করে। সে সিওনকেও বলে যে কিমসুন কি এমনটা করতে পারে। এরপর এই সবাই নিজেদের গবেষণা করে এবং তারা জানতে পারে যে গত বছর থেকে যখন থেকে হান এই স্কুলে যোগ দিয়েছে তখন থেকে তাদের শহরে হওয়া অপরাধ অনেক বেশি বদলে গেছে এবং প্রাপ্তবয়স্ক অপরাধের বদলে হাই স্কুল ছাত্র দ্বারা হওয়া অপরাধের সংখ্যা অনেক বেড়ে গেছে। যার মানে পরিষ্কার যে ওয়াইবি গ্যাং নিজের করা অপরাধে হাই স্কুলের ছাত্রদের ফাঁসাচ্ছে, কারণ তারা অপ্রাপ্তবয়স্ক হয় এবং তাদের বেশি দিনের শাস্তি হতে পারে না। তাদের মনে হয় যে এমনটা করে ওয়াইবি গ্যাংয়ের লোকজন হাই স্কুল ছাত্রকে পরে নিজেদের গ্যাংয়ে এবং ওয়াইবি কনস্ট্রাকশনে যোগ করিয়ে নেয়। কিন্তু জিবু কলেজে এইসব তো ঠিক আছে, কিন্তু এতে তো এটা প্রমাণ হয় না যে কিমসুন সেই খুনটি করেনি। তারা হতাশ হয়ে যায় কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু এরপর রাতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে কিমসুনের সেই বন্ধু দৌড়াতে দৌড়াতে গামিনের কাছে আসে এবং সাহায্য চায়। তার পেছনে সেই গ্যাংয়ের একজন লোক পড়েছিল। গামিন তাকে একটি ঘুষিতেই শেষ করে দেয়। এরপর সে জানায় যে আমি দেখেছিলাম ওয়াইবি গ্যাংয়ের একজন লোকই সেই খুনটি করেছিল। সে চাকুতে লেগে থাকা রক্ত পরিষ্কার করছিল। আসলে ওয়াইবি গ্যাংয়ে যখনই কোনো বড় লোক কোনো খুন করে তখন আমরা হাই স্কুলের ছাত্র যারা আগে থেকেই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল তাদেরকেই এই কেসে ফাঁসানো হয়, যাতে আসল খুন করা লোকটি লম্বা শাস্তি থেকে বাঁচতে পারে। এবং এটাই এখন কিমসুনের সঙ্গেও হচ্ছে। গামিন নিজের বন্ধুদের এইসব জানায় এবং বলে যে আমি তার চোখে দেখেছিলাম। কিমসুন পড়তে চাইতো। এখন তারা কিমসুনকে বাঁচানোর জন্য সেই চাকুটি খোঁজার সিদ্ধান্ত নেয়। এরপর গামিন, জুন এবং জিবু ওয়াইবি গ্যাংয়ের ইউনিফর্ম পরে বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তাদের এই ইউনিফর্ম সেই ছেলেরাই দিয়েছিল যাদের তারা আগে মেরে শিক্ষা দিয়েছিল। কাছেই একটি পাহাড়ে শিওন এবং ওনো বসেছিল, যারা তাদের ড্রোন দিয়ে বিল্ডিং এবং চারদিকে নজর রাখার জন্য একেবারে তৈরি ছিল। এখন এরপর এই তিনজন বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। তারা নিজেদের সেই নাম জানায় যাদের ইউনিফর্ম তারা পরেছিল। এইভাবে তারা ভেতরে আসে। কিন্তু এখানে এসে তারা দেখে যে ওয়াইবি গ্যাংয়ের সব ব্যাকআপ ফাইটার আজ এখানে জড়ো হয়েছে। হয়তো এখানে কোনো মিটিং হতে চলেছে। যাই হোক, এই তিনজন তাদের পরিকল্পনাকে সফল করার জন্য বিল্ডিংয়ে উপরে যেতে থাকে। এখানেই কিমসুনও একদিকে বসেছিল। এখন এরপর শিওন এবং ওন ড্রোন উড়িয়ে বিল্ডিংটিকে পরীক্ষা করে এবং তাদের একটি ফ্লোরে হানকে দেখা যায় যে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। এই দুজন বাকি সবাইকে এই কথাটি জানায় এবং তারা তিনজন দেখে যে হান তো তাদের দিকেই আসছে। তারা সবাই লুকিয়ে যায়। কিন্তু তখনই একজন লোক কোনো আওয়াজ শুনতে পায়। সে বাকিদের নিচে পাঠিয়ে নিজে উপরে পরীক্ষা করতে যায়। জিবু ভাবে যে ও কত পাগল যে উপরে গেছে, আমরা তো নিচে আছি। কিন্তু তখনই সে দেখে যে গামিন এখানে নেই। গামিন উপরেই গেছিল। সে সেই লোকটির থেকে বাঁচার জন্য সেখানেই লুকিয়ে যায় এবং
সেই লোকটি ফিরে যাওয়ার পর গামিন নিচে আসে, কিন্তু এখন সে দেখে যে সেই লোকটি তো দরজা বন্ধ করে গেছে। ওদিকে কিম সুন দুঃখী হয়ে বসেছিল। তখনই হানও এই মিটিংয়ে চলে আসে। সে সবাইকে জানায় যে কিম সুন এখন আমাদের ওয়াইবি পরিবারের অংশ হয়ে গেছে। হান তাকে অনেক টাকা দেয় এবং বলে যে এতে তোমার দাদুর চিকিৎসা হয়ে যাবে। কিন্তু কিম সুনের মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল যে সে সেই অপরাধের জন্য জেলে যেতে চায় না, যা সে করেইনি। ওদিকে গামিন এখন ছাদে আটকে পড়েছিল এবং এখানেই জুন এবং জিবুয়ের সামনে একটি ছেলে চলে আসে, যাকে তারা আগেও মেরেছিল। জুন তার সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায় এবং জিবু চাকু খুঁজতে উপরে দৌড়ে যায়। তখনই শিওন এবং ওন দেখে যে গোয়েন্দা কিম সুনকে খোঁজার জন্য এখানেও চলে এসেছেন। এই কথা জেনে এখন গামিন দরজা খোলার চেষ্টা করতে থাকে। ওদিকে সেই ছেলেটি জুনকে খুব বাজেভাবে মারছিল এবং অন্যদিকে ঘরে জিবু সেই চাকুটি খুঁজছিল। সে সেই চাকুটি পেয়ে যায়। জিবু সেটা নিজের কাছে রেখে নেয়, কিন্তু তখনই একজন লোক এখানে চলে আসে। জিবু লুকিয়ে যায়, কিন্তু সেই লোকটি জিবুকে দেখতে পায় এবং তখনই গোয়েন্দা ভেতরে আসেন এবং কিম সুন তার সামনে এটা স্বীকার করে নেয় যে আমি সেই লোকটিকে মেরেছি। এদিকে হাসপাতালে কিম সুনের দুজন বন্ধু তার দাদুর খেয়াল রাখছিল। তারা দাদুকে এখনও ঘটনাটি সম্পর্কে কিছুই জানায়নি, কিন্তু এখন এই দুজনেরও রাগ হতে থাকে এবং তারা দুজন কিম সুনকে বাঁচানোর জন্য সেই জায়গাতেই যেতে থাকে। ওদিকে জুন সেই ছেলেটির সঙ্গে লড়াই করছিল, কিন্তু এখন চাকুর কারণে সেই ছেলেটি জুনের ওপর ভারী পড়তে শুরু করে। এদিকে জিবু সেই লোকটির থেকে পালিয়ে বাঁচে, কিন্তু তার সামনে আরও একজন লোক এসে যায়। জিবু তাকে তুলে আছাড় মারে, কিন্তু অন্য একজন লোক জিবুকে ধরে ফেলে। জিবু তার সঙ্গে লড়াই করার চেষ্টা করেও সেই লোকটি জিবুকে অজ্ঞান করে দেয়। ওদিকে গামিনের কাছে মিস লিয়ের কল আসে। তিনি জিজ্ঞাসা করেন যে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে। আসলে আমি তোমাকে যে অনুশীলন পত্রটি দিয়েছিলাম, হয়তো তাতে কোনো ভুল আছে। এই কারণে তুমি কি দেখে আমাকে সেটা বলতে পারো? গামিন তাকে এটা বলে না যে এই মুহূর্তে সে বাইরে আছে এবং গামিন নিজের ব্যাগ থেকে সেটা বের করতে থাকে। কিন্তু তখনই তার নোটবুক বিল্ডিং থেকে নিচে সেই লোকটির ওপরে গিয়ে পড়ে যে সেই খুনটি করেছে। লোকটি সেই নোটবুকটি দেখে এবং নিয়ে যেতে থাকে। তখনই গামিন দেখে যে দুজন লোক জিবুকে কোথাও নিয়ে যাচ্ছে। গামিন এখন সঙ্গে সঙ্গে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। এখানেই শেয়ন এবং ওনের যোগাযোগও এখন সবার থেকে ভেঙে যায় এবং তাদের ড্রোনটিও হুয়ান ধ্বংস করে দেয়। এই দুজন বুঝে যায় যে বাকি সবার জীবন এখন বিপদে আছে এবং এই দুজনও তাদের বাঁচানোর জন্য যেতে থাকে। ওদিকে সেই লোকটি জিবুকে গাড়িতে রাখে এবং নিজের সঙ্গীকে বলে যে সব ব্যাকআপ ফাইটারকে তাদের বাড়িতে পাঠিয়ে দাও। সেও যেতে যাচ্ছিল, কিন্তু তখনই এখানে কিম সুন চলে আসে। আসলে যখন গোয়েন্দা তাকে ধরে ফেলেছিলেন, তখন গোয়েন্দা তার কাছে অল্প কিছু জিজ্ঞাসাবাদ করেছিলেন। গোয়েন্দা এই কথাটি জানতেন যে কিম সুন সেই খুনটি করেনি এবং এরপর কিম সুনও এই কথাটি স্বীকার করে নেয় যে হ্যাঁ, সে সেই খুনটি করেনি। এরপর কিম সুন জিবুকে বাঁচানোর জন্য এই লোকটির সঙ্গে এসে লড়াই করতে থাকে, কিন্তু এই লোকটি একাই যথেষ্ট শক্তিশালী ছিল। কিন্তু এখন কিম সুনের দুজন বন্ধুও এখানে চলে আসে। এই তিনজন মিলে সেই লোকটির সঙ্গে লড়াই করতে থাকে এবং এই সময় জিবু এর জ্ঞান ফিরে আসে। জিবু আবার চাকু তুলে নেয় এবং এখান থেকে যেতে থাকে। তখনই সে দেখে যে সেই তিনজন মিলেও সেই লোকটিকে মারতে পারছে না। সেই লোকটি কিম সুনকে বলে যে যদি তুই খুনের অভিযোগ নিজের ওপর নিয়ে নিতি, তাহলে তোর জন্যই এটা ভালো হতো। এই কথা শুনে জিবু এর খুব রাগ হয়। জিবুও এখন লড়াইয়ে যোগ দিয়ে নেয়। এদিকে জুন এখন সেই ছেলেটির চাকু নিজের হাত দিয়ে থামায় এবং সেটা ভেঙে ফেলে দেয়। এরপর জুন তাকে একটি ঘুষি মারে, যার ফলে সে দূরে গিয়ে পড়ে এবং তার খেলা সেখানেই শেষ হয়ে যায়। ওদিকে অন্যদিকে সেই চারজন মিলেও সেই লোকটিকে মারতে পারছিল না, কিন্তু তখনই গামিন নিজের নান চাকু নিয়ে এখানে চলে আসে। সে ছাদের দরজা নিজের কিক মেরে ভেঙে দিয়েছিল। জিবু গামিনকে জানায় যে এর হাতেই সেই প্রমাণের চাকুটি আছে। গামিন তাকে একটি নান চাকু মেরে দূরে ঠেলে দেয় এবং চাকুটি তুলে নেয়, কিন্তু তখনই তার একটি কিক পড়ে এবং এই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেই লোকটি গামিনকে ধাক্কা দিচ্ছিল এবং সে তাকে মেরে ফেলে দেয়। তার মনে হচ্ছিল যে সে অনেক বেশি শক্তিশালী, কিন্তু গামিন বলে যে আমি তো এখনো পর্যন্ত শুধু খেলছিলাম। সে এখন সিরিয়াস হয়ে যায় এবং নিজের গুরুর শেখানো একটি বিশেষ কৌশল 0 ইঞ্চি পাঞ্চ ব্যবহার করে এবং সেই লোকটিকে হাওয়াতে উড়িয়ে নিয়ে গাড়ির মধ্যে মারে, যার পর সেই লোকটির খেলাও এখানেই শেষ হয়ে যায়। এরপর গামিন কিম সুনের কাছে যায় এবং তাকেও নিজের সঙ্গে পড়াশোনা করার প্রস্তাব দেয়। কিম সুনও তৈরি হয়ে যায়। এখানেই সেই লোকটি আবার
আবার উঠে চাকুটির কাছে যেতে থাকে। তখনই জিবু উঠে তাকে একটি কিক মারে এবং চাকুটিও তুলে নেয়। এরপর এখানে চিৎকার করতে করতে সেয়ন এবং ওনো আসে। তারা এই লোকজনকে বাঁচাতে এসেছিল এবং সবাই তাদের দেখে হাসতে থাকে। তখনই গামিনের মনে পড়ে যে সেই লোকটি যে খুনটি করেছিল সে তো তার নোটবুকটি নিয়ে চলে গেছে। অন্যদিকে গোয়েন্দা রাস্তার মধ্যেই সেই লোকটিকে থামিয়ে দেন, কারণ কিম সুন গোয়েন্দাকে সব কিছু জানিয়ে দিয়েছিল। সেই লোকটি এখন গোয়েন্দার ওপর হামলা করতে যেতে থাকে। তখনই গামিন এখানে এসে তাকে অজ্ঞান করে দেয় এবং গোয়েন্দাকে বলে যে আমি তো এখানে নিজের নোটবুকটি নিতে এসেছিলাম। এখন এরপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকে এবং নিজেদের মধ্যবর্তী পরীক্ষা দেয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরই গামিনের মেজাজ বদলে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনের পরিস্থিতিও এখন ভালো হতে থাকে এবং কিম সুনও এখন বদলে যায়। গামিনের মাও হাসপাতাল থেকে ছুটি পেয়ে যান। তিনি মিসলিকে ফোন করে জিজ্ঞেস করেন যে আজকে কি গামিনের পরীক্ষা শেষ হয়েছে, কারণ সে নিজের ফোন ধরছে না এবং সে এখনও পর্যন্ত বাড়িও আসেনি। মিসলি বলেন যে সে হয়তো নিজের বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে গেছে। এই কথা শুনে গামিনের মা বলেন যে যদি আজকে সে কোথাও নাই যায় তাহলেই ভালো হবে। অন্যদিকে আমরা গামিনকে দেখি যে নিজের বন্ধুদের সঙ্গে তো ছিল, কিন্তু আজ তাকে অনেক বদলে যাওয়া লাগছিল। তার মা মিসলিকে জানান যে প্রতি বছর পরীক্ষার 1-2 দিন পর গামিনের মেজাজ অনেক বেশি খারাপ থাকে এবং সে নিজের রাগ সামলাতে পারে না। গামিনের বন্ধুরাও এখন এটা দেখে যে গামিন অনেক সময় ধরে অদ্ভুত আচরণ করছে। সে অনেক চিন্তায় থাকে এবং এটা দেখে সবাই তাকে বোঝাতে থাকে। সেওনও তাকে বোঝায় যে সে পরিশ্রম করেছে এবং এইবার তার ফলে পরিবর্তন অবশ্যই আসবে। গামিন এখন খুশি হয়ে যায়। তখনই গামিনের কাছে কারোর কল আসে। সেই কলটি হাসপাতাল থেকে এসেছিল, কারণ কিম সুনের দাদুর অবস্থা অনেক বেশি খারাপ ছিল এবং কিম সুন এখনও পর্যন্ত সেখানে আসেনি। কিম সুন যখন এই খবরটি পায় তখন সে দৌড়ে হাসপাতালে যেতে থাকে, কিন্তু তখনই তার সামনে ওয়াইবি গ্যাংয়ের ব্যাকআপ ফাইটাররা চলে আসে। কিম সুন তাদের বলে যে সবাই একসঙ্গে এসো, আমি এখন তাড়াতাড়িতে আছি। অন্যদিকে গামিন হাসপাতালে পৌঁছে যায়। আসলে কিম সুনের দাদু মরার আগে একটি পরীক্ষা দিতে চাইতেন এবং গামিন তাকে সাহায্য করে। কিছু সময় পর কিম সুন দৌড়াতে দৌড়াতে এখানে পৌঁছায়। এতগুলো লোকের সঙ্গে একা লড়াই করার কারণে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল এবং অনেক বেশি আহতও ছিল। তার বন্ধু তাকে জানায় যে দাদু এখন নিজের পরীক্ষা দিচ্ছেন। কিম সুন বাইরে থেকেই নিজের দাদুকে দেখে। এরপর কিছু সময় পরপরই দাদু এই দুনিয়া ছেড়ে চলে যান। কিম সুনের তার চলে যাওয়ার কারণে অনেক দুঃখ হয় এবং কিম সুনের সঙ্গে সঙ্গে সবাই কাঁদছিল। এখন কিছু সময় পর সবার মধ্যবর্তী পরীক্ষার ফলও এসে যায় এবং এই সব লোকের স্থান বেড়ে গিয়েছিল এবং গামিনের স্থানও 219 থেকে 209 হয়ে গিয়েছিল। সেওনও এখন দ্বিতীয় স্থান থেকে বেড়ে সেই ছেলেটির সমান, অর্থাৎ প্রথম স্থানে চলে আসে এবং মিসলি সেই শিক্ষককেই এই জিনিসটি দেখান এবং বলেন যে এখন আমি নিজের পরীক্ষা পাশ করে ফেলেছি। এই কারণে এখন আপনাকেও এখন হানের ওপর ডিসিপ্লিন কমিটির মিটিং ডাকতে হবে এবং সেই শিক্ষকের কাছেও এখন কোনো উপায় থাকে না এবং শিক্ষা দপ্তরের প্রধানকেও হানের ওপর ডিসিপ্লিন কমিটির মিটিং ডাকার জন্য আবেদনপত্রে সই করতে হয়, যার পর এই জিনিসটি নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয় এবং হানকে এখন তার গাড়ি থেকে নেমে হেঁটেই স্কুলে যাওয়ার জন্য বলা হয়। জিবুও তাকে থামিয়ে তার মজা করে, কিন্তু এরপর কিছু সময় পর হান পুরো স্কুলে আরও একটি যুদ্ধ শুরু করিয়ে দেয় এবং সব ছাত্র একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। এরপর আমাদের 1 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়, যখন সেই শিক্ষক মিস জংহাওয়া হানের ওপর ডিসিপ্লিন কমিটির মিটিং ডাকার জন্য তারিখ ঠিক করিয়ে নিয়েছিলেন এবং হানের বাবারও এই কথাটি জানতে পেরে গিয়েছিল। হান তাকে বলেছিল যে চিন্তা করবেন না, আমি এই বিষয়টিকে সামলে নেব। এরপর হান মিটিংয়ের একদিন আগেই মিস জংহাওয়াকে খুন করিয়ে দেয় এবং এরপরই সে এই স্কুলে নিজের ফাইটিং অ্যাপটি চালু করেছিল, যাতে যার সবথেকে বেশি স্থান হবে সে ওয়াইবি গ্যাংয়ে যোগ দিতে পারে এবং এই কারণেই স্কুলের সব বাচ্চারা একে অপরের সঙ্গে লড়াই করার। তো বন্ধুরা, পরের পাঠগুলো দেখতে চাইলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।